আমার সব কিছু তো সেই তোমার কাছেই থাকে। মনে মনে বললেও মুখ ফুটে কথাটা বলার সাহস হলো না চিত্রার। ভাবশালীন ভাবেই দাঁড়িয়ে রইল নির্বাণের কথাটা অগ্রাহ্য করে। মেয়েটার এহেন কাণ্ড যেন ঠিক পছন্দ হলো না নির্বাণের। এবার খানিকটা ধমকের সুরেই বলল, কি হলো? কানে যাচ্ছে না আমার কথা? মাথায় কাপড় কই? দাঁত দিয়ে জিভ কাটলো চিত্রা। চটজলদি ওন্না টেনে মাথায় কাপড় দিল। বলে উঠল, সরি, খেয়াল ছিল না। থাকি কোথায় খেয়াল? এবারও বিড়বিড় করে কিছুটা উচ্চারণ করলো চিত্রা, কিন্তু তা কান পর্যন্ত পৌঁছালো না ছেলেটার। জিজ্ঞেস করলো, কিছু বললে? প্রতিবাদ করে না বলল চিত্রা। প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞেস করলো, নিভ্রান ভাইয়া, আর কিছু লাগবে তোমার? হুম। সহজ স্বীকারোক্তি নিবরানের। বাইরে ব্যতীত বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ সাধারণ ঢিলে ঢালা পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করে সে। তাই বাসায় থাকলে সবসময় লুঙ্গি আর টি শার্ট পরে নিবরান। তাছাড়া এই গরমে লুঙ্গির চেয়ে আরামদায়ক বোধ হয় আর কিছুই হতে পারে না। অফিস থেকে এসে পোশাক পাল্টাতে গিয়ে নিজের লুঙ্গিটা খুঁজে পাচ্ছিল না নিবরান। এই জন্যই হাঁক ছেড়ে ডেকে চলেছিল চিত্রাকে। কিন্তু আজানের সময় মেয়েটাকে এমন ছন্নছাড়া ভাবে দেখে রাগটা যেন চট জলদি এসে গেল। জবাব দিয়ে সেকেন্ডের মতো সময় নেয় নিবরান, হাতের ঘড়িটা খুলতে খুলতে। আবার জামা কাপড় কিছু তো খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো? লুঙ্গি কই? গোসলে যাব, গরমে অস্থির অস্থির লাগছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামে নিবরান। চিত্রা কাচুমাচু করে বলে ওঠে, লুঙ্গিটা ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। আরগুলা কই? তিনটেই ধুয়ে দিয়েছি। চিত্রার মিনমিনে স্বরে বলা কথায় খ্যাঁক করে উঠল নিবরান। কথাটা যে তার পছন্দ হয়নি তার চেহারাতেই স্পষ্ট ফুটে উঠল। রাগিত স্বরে বলে উঠল, তিনটায় ধুয়েছো মানে? আমি বলেছি ধুতে। এখন আমি কি পরবো? কি পরবে মানে? তোমার কি জামা কাপড় নেই? প্যান্ট আছে, প্যান্ট পরবে। বলেই আলমারির কাছে গেল চিত্রা। আলমারি খুলতেই দ্বিতীয়বার চটে গিয়ে নিবরান বলল, লুঙ্গির মতো আরামদায়ক বাঙালি পোশাককে তুত্তাচ্ছিল্য অবজ্ঞা করে তুমি আমাকে ইংরেজি শাসকের প্যান্ট পরতে বলছো? বেয়াদব রাজাকারের বংশধর মীর জাফর, সরো আমার সামনে থেকে। আশ্চর্য, সামান্য বিষয়টা কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছ? নিভ্রান ভাইয়া, প্যান্ট পরলে সমস্যা কি তোমার? হালকা বাতাসে লুঙ্গি যখন ওড়ে, পাদদেশ ছেড়ে উপরে, তখন কি যে আরাম লাগে সেটা কি তুমি বুঝবে? মাথা মোটা একটা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল চিত্রা। মুখে রাগ রইল না যেন মেয়েটার। মানুষটা যে দিনকে দিন অসভ্যতার কাতারে নাম লেখাচ্ছে তা বেশ বুঝতে পারলো। বলতে লাগলো, অসভ্যতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি। নিভ্রান ভাইয়া, যাও গোসলে। আগে তুমি আমার লুঙ্গির ব্যবস্থা করো, নয়তো তোমার লুঙ্গি পায়জামা পরা বন্ধ তুমি। ফাজিল ছেলে, নামাজ পড়বো না আমি। যাও গোসলে যাও, আমি নামাজ পড়ে তোমার লুঙ্গি টুঙ্গি নিয়ে আসছি। রাগিত কণ্ঠে বেশ জোরেই কথাটা বলল চিত্রা। নামাজের কথায় নিভ্রান আরো কথা বাড়ালো না। তাকেও তো নামাজ পড়তে হবে, তাই আর কিছু বলল না। কিন্তু রাগটা গেল না। রাগে গজগজ করতে করতে জামা কাপড় হাতে বাথরুমে ঢুকে গেল। নিভ্রানের কাণ্ডে এবার হাসি পেল চিত্রার। মুচকি হাসি থেকে ধীরে ধীরে প্রশস্ত হয়ে ঠোঁট ছাড়িয়ে গেল। ঠোঁটে বিস্তর হাসি রেখেই ঘর ছাড়ল নিভ্রানের। তিরিক্ষি মেজাজে চেয়ারে বসে টেবিলে রাখা ল্যাপটপে কাজ করছে নিভ্রান। গরমে হাঁসফাঁস করতে করতে সামান্য পরপর সবার কাছে গ্লাসের পানি বেজায় বিরক্ত সে। বিরক্তির সাথে রাগও হচ্ছে চিত্রার প্রতি। মেয়েটার কি প্রয়োজন ছিল তার সবগুলো লুঙ্গি একসাথে ধুয়ে দেওয়ার? অসহ্য গরমে লুঙ্গি নামক আরামদায়ক পোশাক যে তাকে কতটা কাছে টানে তা কি বুঝতে পারে না মেয়েটা? সারাক্ষণ সারাদিন অফিস ছেড়ে বাসায় এসেও ডেনিম প্যান্ট পরে কিছুতেই সহ্য করতে পারছে না যেন। আজকাল গরমের মাত্রাও যেন তীব্র হচ্ছে লাগাতার। গোসল ছেড়ে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে যায় নিভরানের। চলে যায় নামাজের ওয়াক্ত। তাই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে কাজা নামাজ পড়ে নিবে ভেবে। মিনিট 15 পর কাজের মাঝে থাকার পর শীতল দেহটা যখন ধীরে ধীরে গরমের আভাস পেল, তখনই অনুভব হলো সে প্যান্ট পরেছে। তার তৎক্ষণাৎ রাগটা এসে গেল চিত্রার প্রতি। বিড়বিড় করে চিত্রাকে বকা দিতে দিতে কাজে মনোযোগী হওয়ার চেষ্টায় নিভ্রানের, কিন্তু পারছে না। খিটখিটে মেজাজ নিয়েই ডাকলো, চিত্রা, এই চিত্রা।
সাড়া নেই মেয়েটার। খানিকটা বিরক্তি এসে ভিড় জমালো। কাজের সময় মেয়েটাকে পাওয়া যায় না। এবার বিরক্তির স্বর তুলে বলে উঠল। এই বেয়াদব মেয়ে, শুনতে পাচ্ছ না? ঠিক তখনই চিত্রা ঢুকলো নিভরানের ঘরে। তার চেয়েও চরম বিরক্তি টেনে খ্যাক করে উঠল। শুনতে তো পাচ্ছি, কিন্তু জবাব দেবার প্রয়োজন করছি না। তুমি তো দেখি সত্যি খুব বেয়াদব হয়ে। কথাটা শেষ করতে দিল না চিত্রা। হাতে রাখা নিভরানের লুঙ্গিটা তার গায়ে ছুড়ে দিয়ে ধরো তোমার লুঙ্গি, এবার পরে আমাকে উদ্ধার করো। শুকিয়েছে? জিজ্ঞেস করলেও উত্তরের আশায় রইল না নিভরান। হাতে নিয়ে পড়ার তাগিদ করলো। চিত্রা বিরক্তির রেশ নিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। নামাজ শেষ করে এই প্যারা নিয়েই বসেছিল মেয়েটা। তখনও আধ ভেজা হয়েছিল লুঙ্গিটা। তারপর আয়রন করে শুকিয়ে নিয়ে আসে নিভরানের কাছে। রান্না করতে হবে তার। লুৎফুন বেগমের ডায়াবেটিস হওয়ায় রাতে রুটিই বানাতে হয় তার। মামুনির ঘরে একবার হুকি দিল চিত্রা। লুৎফুন বেগম সন্ধ্যায় নামাজ শেষ করে ছোট্ট দোয়া দুরুদের বইটা হাতে নিয়ে বেশ সময় নিয়ে পড়েন প্রতিদিন। আজকেও ঠিক একই কাজ করছেন, তাই আর বিরক্ত করলো না। সোজা ঢুকে গেল রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে চিত্রার মনে পড়ল, নিভরান ভাইয়া আজ কি খাবে? জিজ্ঞেস করা হয়নি, আর করবই বা কিভাবে? সেই সুযোগটাও তো পেল না। ফাজিল ছেলেটা সেই ফেরার পর থেকেই তো লুঙ্গি সমাচার শুরু করে দিল। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল চিত্রা। কিঞ্চিত হেসে আবারও গেল নিভরানের রুমে। নিবরান ভাইয়া, কাজ করছি চিত্রা, বিরক্ত করো না। বেশ সিরিয়াস কণ্ঠে জবাব নিভরানের। তাতে কপাল কুঁচকে গেল চিত্রার। বুঝলো কাজে বেশ মনোযোগী মানুষটা। এতক্ষণ প্যান্ট পাল্টে খাটে এসে পা গুটিয়ে বসেছে, ল্যাপটপ খুলে কাজ করে চলেছে মনোযোগে। খাটের কাছে এগিয়ে এলো চিত্রা। নিভরানের সামনে দাঁড়িয়ে পড়লো। বলতে লাগলো, আরে শোনো তো, তুমি কি কালকে অফিসে নতুন এমডি জয়েন হচ্ছে। সব কাজ প্রিন্টিংয়ে আছে, সবটা আমাকে দেখতে হচ্ছে। প্লিজ এখন বিরক্ত করো না। কিছু বলতে না পারায় বিরক্তিতে চয়ের মতো উচ্চারণ বেরিয়ে এলো চিত্রার মুখ ফুটে। কপাল কুঁচকে তাকালো নিভরানের দিকে। তার দিকে মনোযোগ নেই ছেলেটার। সম্পূর্ণ মনোযোগ এখন তার ল্যাপটপে। এতক্ষণ ছটফট করলেও এখন শান্ত মনোযোগী ছেলের মতো কাজ করে চলেছে। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল চিত্রা। আরো এক কদম এগিয়ে এলো নিভরানের কাছে। চট করেই তার ল্যাপটপে টাইপ করা হাতটা ধরে বলে উঠল, আমি বিরক্ত করছি তোমাকে? আমি আরে থুত। চিত্রার কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে বলতে লাগলো নিভরান, কিন্তু ছেলেটাকে শেষ করতে দিল না বাক্য। অপর হাতের তর্জনীর আঙুল নিজের ঠোঁটের কাছে এনে ইশারা করে ধমকের সুরে, চুপ, একদম চুপ করে থাকবা। শেষ করতে দিবে আমার কথা? আমি মহাশয়ের কাছে জানতে এসেছি রাতে কি খাবে, আর সে আমাকে বলে বিরক্ত করছি। ফ্যাল করে চিত্রার দিকে তাকিয়ে রয় নিভরান। মনে মনে ভাবে, দুদিন আগে যে মেয়েটাকে সে হাত ধরে সবকিছু দেখিয়ে শিখিয়েছে, সেই কিনা তাকে ধমকাধমকি করে। কত বড় সাহস! বেয়াদব মেয়েটা। তর্জনীর আঙুল নিজের ঠোঁট থেকে সরিয়ে নিল চিত্রা। নিভরানের নিশ্চুপতার মাঝে পুনরায় বলে উঠল, এখন বলে রাতে কি খাবা? নাকি আজ রাতে খাওয়া বন্ধ করব তোমার? তোমার মাথা খাবো? খাওয়াবা? বেয়াদব মেয়ে, কত বড় সাহস আমাকে ধমক দেয়। নিবরান ভাইয়া, খ্যাক করে উঠে বলতেই ফের চেঁচিয়ে উঠল নিভরান। এবার মিনমিন কণ্ঠে নিভরান বলল, ঠিক আছে ঠিক আছে, রুটি করো, রুটিই খাবো। হাসি পেল চিত্রার, তবে চেহারায় তা প্রকাশ করলো না। নিভরানের হাত ছেড়ে দিয়ে বলল, আগে বললেই তো হতো, এত নাটক করার কি ছিল? আমি নাটক করলাম? তুমি তো বাদ দাও, অনেক কাজ আছে আমার। এবার আর সত্যি বিরক্ত করতে চাইল না চিত্রা। সরে এলো। রুম ছেড়ে বেরিয়ে যেতে কিছু একটা ভেবে দাঁড়িয়ে গেল পুনরায়। নিভরানের দিকে তাকিয়ে, নিবরান ভাইয়া তুমি এই নিভান, বাড়িতে আছো নাকি লুকিয়ে চুকিয়ে এড়িয়ে চলছো আমাকে? হঠাৎই পরিচিত কণ্ঠস্বর থেমে গেল চিত্রা। চমকের ন্যায় তাকানো নিভরানের পানে। ইতিমধ্যে নিভরানও একইভাবে দৃষ্টিপাত করছে তার পানে। ছেলেটার পানে তাকিয়ে চিন্তিত মুখে চিত্রা বলল, এখন কি করবে? জবাব দিতে পারেন না নিভরান। বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। আবারও নিভরানের নাম করে ডাকতে শোনা যায় সেই কণ্ঠে। ল্যাপটপ রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ছেলেটা। হতাশ কণ্ঠে বলে ওঠে, চলো। পালিয়ে আর কতদিন থাকবে? এবার তো ধরা দাও নিভান। ঘর ছেড়ে বসার ঘর পেরিয়ে দরজার সম্মুখীন আসতেই বারান্দা থেকে ভেসে আসলো কথাটা। নিভরানের পিছু চিত্রাও এসে দাঁড়িয়েছে।
কথাটা কর্ণপাত হতেই কপাল কুঁচকে ফেলল। লোকটার কথাগুলো মোটেও পছন্দ হয় না তার। পছন্দ হয় না নিভরানের এত সুন্দর নামটাকে বিশ্রী করে রাখা। ফুসফুস করতে করতে বিরক্তি মাখা কণ্ঠে, পালিয়ে বেড়াচ্ছে মানে? নিবরান ভাইয়া আমার বাড়িতে কি চুরি করছে নাকি ডাকাতি করছে চাচা? আহ চিত্রা, চুপ করো। আমি কথা বলছি তো। চাচা, আপনি ভিতরে আসেন, বসে কথা বলি। ভেতরে বসেন চাচা, তারপর না হয় কথা বলি। মেয়েটাকে থামিয়ে দেয় নিভরান। এদিকে অপমানে থমথমে হয়ে উঠে শফিক মিয়ার মুখখানা। কতটুকু মেয়ে মুখ তার মুখে তর্ক করে, অপমান যেন সইতে পারল না। কিন্তু ভেবেই নিলেন আর দু একটা কথা বাড়ালেই তিনি উচিত শিক্ষা দেবেন মেয়েটাকে। তৎক্ষণাৎ চিত্রাকে কিছু বলতে না পারলেও নিভরানের উপর চড়াও হলেন শফিক মিয়া। গলা উঁচিয়ে বললেন, বসতে আসিনি আমি, বুঝিয়ে নিতে এসেছি। আমার পাওনা টাকাগুলো দিয়ে দাও, চলে যাব। ভেতরে বসেন চাচা, তারপর না হয় কথা বলি। কি কথা বলবো তোমার সাথে? অনেক কথা বলেছি, আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমার পাওনা বুঝে দাও। আমার অবস্থা তো জানেন, এই মুহূর্তে কিভাবে। অত শত আমি বুঝি না বাপু, টাকা দিবা, কাহিনী খতম, ব্যাস। হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো যেন। ধীর কণ্ঠে বলল নিভরান, আর কিছুদিন অপেক্ষা করুন, দিয়ে দিব। 1.5 বছর তো অপেক্ষা করলাম, আর কত? তার চেয়ে বাড়িটা বিক্রি করে দাও নিভান, আমার টাকাটাও শোধ হবে, কিছু টাকাও পাবে। আগেও বলেছি, এই বাড়িটা আমি বিক্রি করব না চাচা। বেশ জোরালো তেজি কণ্ঠস্বর নিভরানের। তাতে কপাল কুঁচকে ফেললেন শফিক মিয়া। এই ছেলেটার তেজ যদি কখনো ছাড়াতে পারতেন তিনি, হ্যাঁ পারবেন তো। এই যে এতগুলো টাকা নিয়েছে তার থেকে, আদৌ এতগুলো টাকা কি কখনো দিতে পারবে ছেলেটা? প্রশ্নই আসে না। এই 1.5 বছরেও পারলো না, আর কখনো পারবে না। এখন একমাত্র সম্বল এই বাড়িটা। টাকার চাপ দিয়ে হোক আর টাকার নামে আইনের ব্যবস্থা নিয়েই হোক, এই বাড়ির দখল তিনি নিবেন। আর তারপরই এই ছেলেটার তেজ দেখে ছাড়বে। ভেবেই যেন কুটিল হাসলেন শফিক মিয়া। নিভরানকে আগে বেশ পছন্দ করতেন শফিক মিয়া, কিন্তু অপছন্দের তালিকায় এসে যায় মেয়েকে প্রত্যাখ্যান করায়। মূলত মেয়েকে প্রত্যাখ্যান করায় একটা চাপা রাগ এসে যায় ছেলেটার। নিভরানের বাবা নিখিল বেঁচে থাকাকালীনই সময় হতেই এই বাড়িটার প্রতি লোভ শফিক মিয়ার। ইনিয়ে বিনিয়ে নানানভাবে প্রস্তাবও রেখেছিলেন, কিন্তু কাজে দেয়নি তা। নিখিল মারা যাওয়ার পর ইচ্ছে থাকলেও সেই সুযোগটা হয়ে ওঠেনি। পরবর্তীতে হাল ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই একদিন মেয়ের থেকে জানতে পারেন মেয়ের পছন্দের কথাটা। এতদিনে চেপে রাখা বাড়ির লোকটাও পুনরায় জাগ্রত হয়। সহসাই রাজি হয়ে যান মেয়ের কথায়। বড্ড আশাবাদী হয়ে ওঠেন। মেয়েটা ওই বাড়ির বউ হলে সবকিছু তো তার মেয়ের, সাথে তারও। কিন্তু শফিক মিয়ার আশাকে নিরাশা করে প্রত্যাখ্যান করল নিভরান। তখন থেকেই একটা ক্ষোভ জন্ম হলো। এরপর থেকেই সুযোগ খোঁজে থাকেন শফিক মিয়া। সময়ের ব্যবধানে পেয়েও যান লুৎফুন মায়ার অসুস্থতার কারণে। জমানো অর্থ ব্যয় করে যখন মায়ের চিকিৎসার জন্য নিভরান তার কাছে আসে টাকার জন্য, তখন বিনা কথায় লাখখানিক টাকা দিয়ে দেন তিনি। বরাবরের মতো এবারও মনের ভাবনা চেপে রাখলেন শফিক মিয়া। রাশভারী কণ্ঠে, অনেক হয়েছে, আর নয়, এবার আমার টাকাটা দিয়ে ভালোই ভালোই রাস্তা মাপো বাপু। আর 1 মাস সময় দিলাম, এর মাঝে টাকার ব্যবস্থা না হলে সত্যিই কিছু একটা হয়ে যাবে, যার ফল কিন্তু ভালো হবে না নিভান। থামলেন একটু শফিক মিয়া। দম ছেড়ে নিঃশ্বাস টেনে নিলেন যেন। এতক্ষণে বাইরে হট্টগোলে লুৎফুন বেগমও বেরিয়ে এসেছেন ঘর ছেড়ে। ওনার দিকে তাকিয়ে ফের বলে উঠলেন, আমি কিন্তু আর সহ্য করব না, এবার একটু ভেবে দেখো বাড়িটা কি করবে। শফিক মিয়া দাঁড়ালেন না, এক প্রকার ঠেট দিয়েই যেন প্রস্থান করলেন নিজের জায়গা থেকে। মেইন গেটের কাছে এসে একবার দাঁড়িয়ে গেলেন। সেখান থেকে পুরো বাড়িটার দিকে একবার নজর বুলিয়ে হাসলেন। এই বাড়িটা নিজের নামে করতে আর খুব একটা সময় লাগবে না তার। এই তো বোধহয় আর মাস খানিক। শফিক মিয়া বেরিয়ে গেলেও ঠিক একই জায়গায় স্থির দাঁড়িয়েছিলেন নিভরান। এই মুহূর্তে ঠিক কি করবে তা ভেবে পাচ্ছেন না, তবে এটুকু জানে এই বাড়িটা সে কিছুতেই বিক্রি করবে না। ছেলেকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন লুৎফুন বেগম। হাতের বাহুতে হাত রেখে ডাকলেন, বাবু। জবাব না দিলেও মাথা তুলে মায়ের দিকে তাকালো নিভরান। সামান্য সময় নিয়ে ধীর কণ্ঠে, পরে কথা বলছি মা, কাজ আছে। বলেই চলে গেলেন সেখান থেকে। হতাশার নিঃশ্বাস ছাড়লেন
লুৎফুন বেগম। চিত্রার দিকে তাকাতেই চিত্রা আমি দরজাটা আটকে আসছি। বলেই বেরিয়ে গেল মেয়েটা। ছলছল করে উঠল লুৎফুন বেগমের চোখ দুটো। ছেলে মেয়ে দুটো সত্যিই অনেক বড় হয়ে গেছে। কি সুন্দর তাকে এড়িয়ে গেল। কিছু জিজ্ঞেস করলেই কি বা বলতো। তার জন্যই তো ছেলে মেয়ে দুটোর এত এত অপমান সইতে হচ্ছে। ভেতরটা যেন কেঁদে উঠল লুৎফুন বেগমের। পরনের ওড়নার কোনা দিয়ে চোখের জল মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলেন। বাবু কই চিত্রা? নিমরান ভাইয়া তো বাবু কি খাবে না মা? নিশ্চুপ রইল চিত্রা। জবাব দিতে পারল না সহসাই। রান্না শেষ করে এখন প্রায় অনেকটা রাত। খাবার জন্য মামনিকে ডাকতে আসার আগে উকি দিয়েছিল একবার নিভ্রানের রুমে, কিন্তু রুমে ছিল না নিভ্রান। সে বুঝে যায় ঠিক কোথায় থাকতে পারে। সে জানে মানুষটার মন ভালো নেই। ভালো নেই মানুষটা নিজেও। নিভ্রানের মন খারাপ নিয়ে ভাবতেই যেন অস্থির হয়ে উঠল চিত্রার মন। উতলা কণ্ঠে বলল, তুমি টেবিলে গিয়ে বসো মামুনি, আমি নিয়ে আসছি। মামুনির ঘর ছেড়ে বেরিয়ে আসে চিত্রা। কোথাও না দাঁড়িয়ে সোজা চলে আসে ছাদে। ছাদে এসে পেয়েও যায় নিভ্রানকে। রেলিংয়ে দু হাতে ভর দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে নিশুতি রাতের শুনশান অন্ধকারে। হয়তো দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস ফেলে ভেবে চলেছে নানান কিছু। নিশ্চুপে এগিয়ে এসে নিভ্রানের পেছনে দাঁড়ালো চিত্রা। সামান্য সময় নিয়ে ডেকে উঠল। নিভ্রান ভাইয়া। জবাব দিল না ছেলেটা। একইভাবে একই দৃষ্টিতে তাকিয়ে রইল অদূরে। জবাব না পেয়ে চিত্রা ফের বলল, এই খাবে না, নিচে চলো। পরে খাবো আমি, তোমরা খেয়ে নাও। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল চিত্রা। মানুষটা যে এতটুকুও ভালো নেই তা খুব করে অনুভব করলো। অনুতপ্ত হলো নিজেও সে নিভ্রানের দায়িত্বে নিভ্রানের ঘাড়ে বসে খাচ্ছে। আফসোস হলো যদি নিজে কিছু করতে পারতো, সামান্যতম সাহায্য করতে পারতো সংসারে। দূরত্ব ঘুচিয়ে এগিয়ে আসে চিত্রা। নিভ্রানের বাহুতে হাত রেখে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে। রেলিং এর থেকে হাত উঠিয়ে ফিরে তাকাতেই নিভ্রানের হাত ধরে চিত্রা। আলগোছে তার আঙুলের নিজের আঙুল দ্বারা পুড়ে নেয়। কোমল কণ্ঠে রেখে ওঠে, নিমরান ভাইয়া। এবার পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে তাকায় নিভ্রান। চোখ পড়ে মেয়েটার কৃষ্ণাঙ্গ চোখে। অচিরেই যেন মিলন হলো দুটো বিপরীত লিঙ্গের নয়নের। দুজন দুজনের আকর্ষিত হলো কি উফু ঠিক বোঝা গেল না, কিন্তু চিত্রার মন উতলা হয়ে উঠল ঠিকই। নিভ্রানের চোখেই যেন দুনিয়া দেখে চিত্রা। বুঝতে পারে মানুষটার মনের কথা। এই যে নিভ্রাম চোখের তাকিয়ে মুহূর্তেই যেন পড়ে ফেললো মানুষটাকে। উপলব্ধি করলো লুকিয়ে রাখা সুপ্ত ব্যথা, বলতে না পারা হাজার কথা। হাস্যোজ্জ্বল মানুষটাকে এভাবে কিছুতেই মেনে নিতে পারে না চিত্রা। তাই মন মস্তিষ্ক ঘুরিয়ে নিতে চাইল। হাতের বাঁধন দৃঢ় করে পুরোপুরি নিজের দিকে ফিরিয়ে নিল নিভ্রানকে। বলে উঠল, খাবে চলো, তারপর সারা রাত এখানে এসে ভাবতে থাকো। বললাম তো খেয়ে নাও তোমরা, আমি পরে খাবো। সারাদিন পর রাতে একটু সময় হয়। এই সময়ে কি আলাদাভাবে কখনো খেয়েছি আমরা? আর মামনি তোমাকে ছাড়া কিছু মুখে তুলবে ভেবেছো? মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, কি করবো কিছু ভাবতে পারছি না চিত্রা। নরম হয় চিত্রা ধীর কণ্ঠে বলে, না খেয়ে থাকলে তো মাথা আরও গরম হবে, খারাপও লাগবে। খাবার না খাওয়াই তো সমাধান না নিভ্রান ভাইয়া। মাথা ঠান্ডা করে ভাবো, দেখবে কিছু একটা সমাধান ঠিকই হয়ে যাবে। কিছু ঠিক হবে না চিত্রা, কিছু না। আমার দ্বারা কোনো কিছুই সমাধান হবে না। মায়ের চিকিৎসার টাকাও নিজে জোগাড় করতে পারি না, কখনোই ভালো ছেলে হতে পারবো না আমি। কে বলেছে তুমি ভালো ছেলে নয়? তুমি মামুনির গর্ব, আমার গর্ব, আমাদের অহংকার। এসব বাজে কথা আর কখনোই বলবে না, বুঝেছো? হাত ছেড়ে নিভ্রানের টি শার্ট টেনে ধরে বলে চিত্রা। খানিকটা জেদের সুরেই নিভ্রান শান্ত স্বরে বলে, আমাকে নিয়ে এত অহংকার করো না, দেখবে তার মূল্যই কখনো দিতে পারবো না। তৎক্ষণাৎ মূল্য দিতে না পারলে সময় নিয়ে চুকিয়ে দিও, আমার তাতেই চলবে। নিশ্চুপ রয় নিভ্রান। জবাব দিতে পারে না যেন। ছেলেটা নিশ্চুপতায় মুচকি হাসে চিত্রা। নিভ্রানের হাত টেনে নিয়ে বলে, এবার নিচে চলো, খাবে। আমার কিন্তু প্রচণ্ড ক্ষুধা লেগেছে। বাম হাতে ঘড়িতে সময় দেখে নিল নিভ্রান। ঘড়ির কাঁটা প্রায় 9:30 ছুঁই ছুঁই। অফিসের পার্কিং বাইকটা পার করে তাড়াহুড়োই আসতে লাগলো। লেট হয়নি তার। অফিসে নতুন এমডি আসবে বলেই মূলত তার এত তাড়া। তার নতুন বস প্রথম দিনে কোনোভাবে এদিক ওদিক করতে চায় না। বেশ তাড়াহুড়োই লিফটের কাছে এসে বেশ কভার বাটন টিপে দাঁড়িয়ে গেল।
পাকা লিফটটা দ্রুত গতিতে 6 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতে লাগলো। লিফট এসে যখন দরজাটা খুলে গেল, তখন সময় না নিয়ে ঢুকে গেল নিভ্রান। লিফটে ঢুকে বাটনে চাপ দিয়ে বন্ধ করতেই হঠাৎ একটা মেয়ে হেই ওয়েট। শব্দ করে ঢুকে গেল লিফটে। কপাল কুঁচকে ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটার পানে চাইল নিভ্রান। পরনে ডেনিম 3/4 প্যান্টের সাথে ব্লু রঙের টপস, গলায় পেঁচিয়ে রাখা স্কার্ট, হাতে কালো রঙের হ্যান্ডব্যাগ ঝুলিয়ে রাখা ও মাথায় চুলের ভাঁজ দিয়ে রাখা সানগ্লাস। মেয়েটা ভ্রুক্ষেপ না করেই 4 নম্বর বাটন চাপলো। তারপর ফ্লোরেই যাবে দেখে নিভ্রানের দীর্ঘ কপালের ভাঁজ। মেয়েটাকে আগে কখনো দেখেনি, অফিসের কোনো স্টাফ বলেও মনে হচ্ছে না। তাহলে ভাবলো নিভ্রান। ভাবনা বিফলে গেল, নিশ্চুপে রইল। আপাতত তার ভাবনা নতুন এমডিকে নিয়ে। মেয়েটাকে ছেড়ে লিফটের আয়নায় তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো নিভ্রান। হাত নাড়িয়ে চুল ব্রাশ করতে চেষ্টা করলো। মুখের ছোট ছোট চাপদাড়িতে হাত বুলিয়ে মুচকি হাসলো। না, খারাপ লাগছে না। সবচেয়ে মানিয়েছে গায়ের শার্টটা। চিত্রার পছন্দ বেস্ট, তা মানতেই বাধ্য যেন। ঠোঁটের হাসিটা বিস্তার হয় নিভ্রানের, ভান করে লজ্জা পাওয়ার। এদিকে নিভ্রানের কাণ্ডে পাশের মেয়েটাও মুচকি হাসে। ভাবনাহীনে আনমনে মাথা নাড়িয়ে ছেলেটা কি করছে তা ভাবে। এক্সকিউজ মি। ফিরে তাকালো মেয়েটা। দীর্ঘ হলো নিভ্রানের কপালের ফেলাভাঁজ। লিফট থেকে বেরিয়ে নিজের অফিসের রিসেপশনের দিকে যখন যেতে দেখলো অপরিচিত মেয়েটাকে, তখনই ডেকে উঠল নিভ্রান। জবাব দিল না মেয়েটা। নিভ্রান তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি আমাকে তো আগে কখনো দেখেননি। কে আপনি? দেখুন, আজকে কোনো চাকরির ইন্টারভিউ হচ্ছে না, এখানে কোনো জবও পাবে না। মিছামিছি আপনার সময় নষ্ট হবে। নষ্ট হবে কেন? খানিকটা বিরক্ত বোধ করলো নিভ্রান। বলল, আরে বাবা, বললামই তো এখানে জব পাবেন না, তাহলে হবে না, সময় নষ্ট। তাছাড়া আজকে নতুন এমডি সাহেব, আপনি পরে আসুন। পরে? হ্যাঁ পরে। আজকে সবাই ব্যস্ত থাকবে, কাউকে পাবেন না। আপনাকে পাবো না? আশ্চর্য, বললাম না সবাই ব্যস্ত থাকবে। সবার মতো তো আমিও পড়ি, কাজ আছে অনেক। আপনি আজকে আসুন। বললেও দাঁড়িয়ে রইল মেয়েটা। মুখ ফুটে চয়ের মতো উচ্চারণ করলো নিভ্রান। কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি পরে আসুন, আমি ম্যানেজারের সাথে কথা বলে রাখবো। বাই দ্য ওয়ে, আপনার নামটা? রুচিতা, নৌরিন শেখ রুচিতা।